হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের ইতিহাসের অষ্টম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সংকট অধ্যায় থেকে তোমাদের আজকে আমি অনুশীলনের প্রশ্ন উত্তর বলে দেবো। ঠিক আছে, তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু এই অষ্টম অধ্যায় রয়েছে এবং এখানকার যে অনুশীলনের প্রশ্ন সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে এই চ্যাপ্টারে পড়ার পাশাপাশি এই অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, নিচের নামগুলোর মধ্যে কোনটি বাকিগুলোর সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। অর্থাৎ এখানে যেটা বেমানান সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে দেখো কি রয়েছে, পুনে, কোঙ্কন, আগ্রা, বিজাপুর। এর মধ্যে কোনটা আলাদা? উত্তর হবে আগ্রা। প্রশ্ন হচ্ছে কেন আগ্রা? কারণ আগ্রা ছাড়া বাকি যে তিনটে অঞ্চল সেই তিনটে অঞ্চলই কিন্তু মারাঠাদের বাসস্থান ছিল, আগ্রাতে কিন্তু ছিল না। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট, খয়েরটা বান্দা বাহাদুর, আফজল খান, শায়েস্তা খান, মুয়াজ্জম। এর মধ্যে কে আলাদা বা কোনটা আলাদা? উত্তর বান্দা বাহাদুর। কেন বান্দা বাহাদুর আলাদা? কারণটা দেখে নাও। বান্দা বাহাদুর বাদে বাকি তিনজনই ছিলেন শিবাজির অন্যতম প্রতিদ্বন্দ্বী। কারণ তো জানতে হবে নাকি কেন আমি এটাকে আলাদা করছি? কারণটা এটাই। ওকে, তারা তিনজনই ছিল বাকিরা শিবাজির অন্যতম প্রতিদ্বন্দ্বী, শুধু বান্দা বাহাদুর বাদে। এরপরে প্রশ্ন, অষ্টপ্রধান, বর্গী, মাবলে, খালসা। এর মধ্যে কোনটা আলাদা? উত্তর হবে খালসা। কেন খালসা উত্তর হলো দেখে নাও। তার কারণ হলো অষ্টপ্রধান, বর্গী, মাবলে প্রমুখরা ছিল শিবাজির অধীনস্থ বিভিন্ন কর্মচারী, আর খালসা হলো শিখদের সেনাবাহিনী। ঠিক আছে, তারপর রামদাস, তেগ বাহাদুর, জয়সিংহ, হরগোবিন্দ। এর মধ্যে কি আলাদা? উত্তর জয়সিংহ। কেন আলাদা? কারণ রামদাস, তেগ বাহাদুর এবং হরগোবিন্দ ছিলেন শিখ গুরু, কিন্তু জয়সিংহ ছিলেন একজন সেনাপতি। উঙরটা কেশ, কৃপান, কলম, কংঘা। এর মধ্যে কোনটা আলাদা? উত্তর কলম। কেন কলম আলাদা? কারণ কেশ, কৃপান, কংঘা শিখদের পঞ্চ ক এর অন্তর্ভুক্ত, কলম পঞ্চ ক এর মধ্যে পড়ে না। বোঝা গেল? ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ কিন্তু করো না, তাহলে আমার এই কথাগুলো শুনতে পাবে না। ঠিক আছে, যদি মনে করো শুধু আমরা অ্যান্সার দাগিয়ে নেব তাহলে কিন্তু আমার এই মুখে বলা কথাগুলো শুনতে পাবে না। তাই চেষ্টা করবে পুরোটা শোনার এবং পুরোটা দেখার, তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, এরপর চলে এসো 2-এর দাগের। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে দেখো কি রয়েছে, রায়গড়। খ স্তম্ভে কি রয়েছে, নারনৌল। অর্থাৎ এখানে কতগুলো রয়েছে, এখানে কতগুলোর মধ্যে কি করতে হবে, মেলাতে হবে। তো দেখো কিভাবে হবে, দেখো রায়গড় হবে শিবাজি। ঠিক আছে, হিন্দু বাদশাহী, এটা হবে প্রথম বাজিরাও। গোলকন্ডা, গোলকন্ডা হবে দাক্ষিণাত্য। সতনামি, সতনামি হবে উত্তর পশ্চিম সীমান্ত। আর পাঠান উপজাতি, এটা হবে নারনৌল। ঠিক আছে, তোমরা বইয়ে এরকম করে পেন্সিল দিয়ে মার্ক করে নেবে। ঠিক আছে, তারপরে চলে এসো 3-এর দাগের। সংক্ষেপে 30 থেকে 50টি বাক্যে এই শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে আনসার সমেত দেখে নেবে। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? দেখে না উত্তর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থনৈতিক পরিবর্তন কোনগুলো? না, ঔরঙ্গজেবের শাসনকালে মনসব নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকন্ডা দখলের পর সেখানকার ভালো জমিগুলোকে খাস জমি হিসেবে রেখেছিলেন। আর রাজনৈতিক পরিবর্তন কোনগুলো? না, ঔরঙ্গজেবের শাসনকালে মারাঠা রাজ্যের সৃষ্টি হয়েছিল, শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক তিক্ত হয়েছিল। বোঝা গেল এর উত্তর। এর পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? দেখে নাও এই প্রশ্নের উত্তর। উত্তর দেখে নাও, 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। ঠিক আছে, তারপর পুরন্দরের সন্ধির ফল কি? না, পুরন্দরের সন্ধির ফলে ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়। শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। ঠিক আছে, এইভাবে গুছিয়ে লিখবে। ওকে, তারপরে প্রশ্ন, জাঠাদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল?
দেখে নাও, জাটরা ছিল দিল্লি আগ্রা অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী গোষ্ঠী। জাটরা মুঘল সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর এই বিদ্রোহের কারণ কি? না, মুঘলদের বিরুদ্ধে জাটদের বিদ্রোহের প্রধান কারণ ছিল মুঘলদের ভূমি রাজস্ব নীতি। অর্থাৎ জাটদের কাছ থেকে অত্যাধিক হারে রাজস্ব আদায় করার জন্য সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সংঘাত হতো। আর ধর্মীয় কারণ কি ছিল? না, ঔরঙ্গজেবের আমলে অনেক মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হচ্ছিল। এইবার হচ্ছে বিদ্রোহ। ঔরঙ্গজেবের আমলে তিলপতের জাট জমিদার গোখলার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। ঠিক আছে, এর পরের প্রশ্ন, শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি ছিল? দেখে না উত্তর। সপ্তদশ শতকে শিবাজি মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় ভারতের মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। বিভিন্ন কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। শিবাজির সঙ্গে মুঘল দ্বন্দ্বের কারণ কি ছিল? না, শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেন। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজল খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। আরেকটা কারণ কি? না, শিবাজি দুবার মুঘলদের বন্দর নগরী সুরাট লুট করেন। ঠিক আছে, এই দুটো কারণ গুছিয়ে লিখবে। আরেকটা কারণ দেখে নাও, শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব শাস্তা খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকেও পরাজিত করেন। 1665 খ্রিস্টাব্দে শিবাজি মুঘলদের সঙ্গে পুরন্দরে সন্ধি স্বাক্ষর করেন। পরে শিবাজি মুঘল দরবারে এলে তাকে বন্দী করা হয়। ফলে আবার তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর পরের প্রশ্ন, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? উত্তর দেখে নাও। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের অনেক সুবিধা হয়েছিল। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। বিজাপুর ও গোলকোন্ডার উর্বর জমিগুলো ঔরঙ্গজেব খাস জমি বা খালিসা হিসেবে রেখেছিলেন। এই জমি থেকে যে আয় হতো তা সরাসরি রাজকোষে জমা হতো। বোঝা গেল? এইভাবে গুছিয়ে লিখবে। তো তোমাদের এই হলো 3 দাগের প্রশ্নোত্তর। এরপর চলে এসো 4 দাগের। বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। অর্থাৎ একটু বড় প্রশ্ন। ঠিক আছে, মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? দেখো, একটা কথা বলি, প্রশ্ন বড় হোক বা ছোট হোক, পরীক্ষা তোমাদের কিন্তু ফাইনালে কিন্তু তোমাদের বড় প্রশ্নের আনসার লিখতেই হবে। আর হ্যাঁ, পরীক্ষা হবে কিন্তু 70-এর মধ্যে। ঠিক আছে, আর ফাইনালে কিন্তু মাথায় রেখো, 3rd ইউনিট টেস্টের পাশাপাশি 2nd ইউনিট টেস্ট ও 1st ইউনিট টেস্ট থেকেও কিন্তু প্রশ্ন দেবে। তাই তোমাদের পুরো বইয়ের মধ্যেই পরীক্ষা। তাই চেষ্টা করবে পুরো বই খুঁটিয়ে পড়ার, তার পাশাপাশি অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে দেখে নেওয়ার। আমি চাই তোমরা প্রত্যেকেই ফুল মার্কস পাও। আশা রাখি তোমরা প্রত্যেকেই আমার কথাটা মেনে পড়বে। ঠিক আছে, তো দেখো, মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল এর উত্তর দেখে নাও। উত্তরটা অনেকটাই বড়, তাই উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। শিখদের 10 জন গুরু ছিলেন, প্রত্যেকেই জানো। বিভিন্ন কারণের কথা বলা হলেও মূলত রাজনৈতিক কারণে মুঘলদের সঙ্গে তাদের সংঘাত শুরু হয় এবং শিখরা মুঘলদের বিরুদ্ধে নিজেদের সংগঠিত করে। এই শিখদের সংগঠিত হওয়ার পটভূমি কি ছিল? না, প্রথম দিকে শিখ গুরুদের সঙ্গে মুঘল সম্রাটদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু সম্রাট জাহাঙ্গীর 5ম শিখ গুরু অর্জুন দেবকে প্রাণদণ্ড দিলে মুঘলদের সঙ্গে শিখদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। গুরু অর্জুনের পর 6ষ্ঠ গুরু হন তার পুত্র হরগোবিন্দ। তিনি একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মের ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও শিখ গুরুর ক্ষমতা আছে। ফলে এক স্বাধীন শক্তি হিসেবে শিখদের উত্থান মুঘল সম্রাটের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। 9ম শিখ গুরু তেগ বাহাদুর। এই একটা বড় প্রশ্নতে কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার হয়ে যায়। আর হ্যাঁ, আমি যেভাবে গল্পের মতো পড়ছি, তোমরাও কিন্তু অবশ্যই গল্পের মতো করে এগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ বড় প্রশ্ন কিন্তু চট করে কারোরই মুখস্থ হবে না। তাই গল্পের মতো করে পড়ো। প্রত্যেকেই বলছি, বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক, জিনিসটা গল্পের মতো করে পড়ো। পুরো ব্যাপারটাই দেখবে মাথায় থাকবে, পরীক্ষার হলে লিখতেও পারবে। তাই প্রত্যেকে কিন্তু গল্পের মতো করে পড়ো এবং শোনো। 9ম শিখ গুরু তেগ বাহাদুর মুঘলদের বিরোধিতা করলে সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে তাকে বন্দী করা হয় এবং হত্যা করা হয়। ফলে শিখদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। খালসা বাহিনী গঠন। বলছে 10ম গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে। তাহলে 9ম গুরু, 10ম গুরু, দেখলে একটা কোশ্চেনের মধ্যে লেখা রয়েছে। তো 10ম গুরু মানে গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা মুঘলদের বিরুদ্ধে সংগঠিত হয়। তিনি 1699 খ্রিস্টাব্দে খালসা নামে একটি সংগঠন গড়ে তোলেন। খালসার কাজ কি? খালসার প্রধান কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সংগঠিত শিখদের কর্তব্য কি? গুরু গোবিন্দ সিংহ
শিখদের পালনীয় কর্তব্য নির্দিষ্ট করে দেন। তার নির্দেশ অনুসারে সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। শিখদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে হতো। এগুলো হলো কেশ, গঙ্গা, কড়া, কচ্ছ, কৃপান। এগুলোকে পঞ্চক বলা হয়। দেখো, এই একটা কোয়েশ্চেন যে করবে সেখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আনসার শর্ট কোয়েশ্চেন মানে শর্ট প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। খালসাপন্থী শিখদের পদবী সিংহ রাখা হয়। তাদের পদবী কি রাখা হয়? খালসা শিখদের সিংহ। শিখদের সংগঠিত আন্দোলনের ফলে উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণ অনেক শিথিল হয়ে যায়। এরপরে প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? দেখে নাও, খুব সুন্দর পয়েন্ট করে করে এখানে লেখা রয়েছে, আমি আর পড়ছি না। অবশ্যই কিন্তু ভালো করে অ্যান্সারটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? যাদের বই আছে তারা তো বইয়ে দাগিয়ে নিতে পারবে, যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সারটা পড়ে নিও অথবা স্ক্রিনশট করে নিও, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আমি পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য আর পড়ছি না। তোমরা শুধু কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও আর অ্যান্সারটা দেখে নাও। এরপরে প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসুদারি ব্যবস্থায় কেন সংকট হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল? দেখে নাও। এরপরে দেখো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ভালো করে স্টার দিয়ে রাখবে। মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। মুঘল আমলে মনসব দ্বারা নগদ বেতন অথবা জায়গির পেতেন। বোঝা গেল? জায়গির কি? নগদ বেতন আর কি। যেসব মনসবদা জায়গির পেতেন তাদের তুলদার বলা হতো। সম্রাট আকবরের পরবর্তীকালে জায়গিরদারি প্রথায় সংকট সৃষ্টি হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। এই জায়গিরদারি সংকটের কারণগুলো কি কি? জায়গিরদারি প্রথার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল জমা ও হাসিল। অর্থাৎ জমা বলতে বোঝায় সরকারি হিসাবে জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার হিসাব, আর হাসিল হলো বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। সম্রাট আকবরের পরবর্তী সম্রাটদের রাজত্বকালে জায়গিরদারদের প্রচুর সংখ্যা পরিমাণে বৃদ্ধি পায়, ফলে জমা ও হাসিলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পায়। ফলাফল কি? এই জায়গিরদারি সংকটের ফলে সম্রাট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন। আয়ের অনিশ্চয়তার জন্য বেতনভোগ দক্ষ সেনাবাহিনীর ভরণ পোষণে সম্রাট অপারগ হয়ে ওঠেন। ফলে মুঘল সাম্রাজ্যের পতন অসম্ভাবী হয়ে পড়ে, অর্থাৎ পতনটা হয়েই যায় আর কি। উৎকৃষ্ট জায়গির লাভের জন্য জায়গিরদাররা নিজেদের মধ্যে দলাদলি ও রেষারেষির ফলে সংকট সৃষ্টি করে। এর পরিণামে মুঘল সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। বোঝা গেল? খুব ভালো প্রশ্ন। এই অনুশীলনের প্রশ্নগুলো যারা পড়ছো না বা যারা স্কিপ করছো তারা তো পরীক্ষার হলেই বুঝতে পারবে, কিন্তু আমি প্রত্যেকেই বলবো অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু কেউই বাদ দিও না, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? এরপরের প্রশ্ন, সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি? দেখে নাও এর উত্তর। আমি পেজটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে পুরো উত্তর তোমরা দেখতে পারো, তাই ভালো করে অ্যান্সারটা দেখে নাও। এটা আমি আর পড়ছি না, তোমরা চেষ্টা করবে অ্যান্সারটা ভালো করে দেখে নেওয়ার, ঠিক আছে? তো এই হলো তোমাদের ক্লাস 7 ইতিহাসের অষ্টম অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর, ঠিক আছে? এর 5 দাগেরগুলো করার দরকার নেই, 4 দাগের পর্যন্ত করলেই হবে, ওকে? এর আগে আমি ক্লাস 7 অন্যান্য ভিডিও দিয়েছি, যে বা যারা এখনো দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 অর্থাৎ প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 ফলো করবে, দেখবে সমস্ত চ্যাপ্টারের ভিডিও দেওয়া রয়েছে, ওকে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, কোন রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।